প্রশ্নটি হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গটি আসলো। বলা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের যে এখন পর্যন্ত যে সম্পর্ক সেটি স্বাভাবিক নয়। এই 7 মাসেও যে সম্পর্ক বিনির্মাণের কোনো প্রচেষ্টা দুই দেশের মধ্যে আমরা দেখিনি, যে দুই দেশে এগিয়ে আসছে, ফলে এটি একটি সংকট সামনের দিনে। কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপি সমালোচনা করতে গিয়ে বলা হচ্ছে যে বিএনপি এরই মধ্যে ভারতের এক ধরনের আশীর্বাদ পেতে চায় এবং ভারতকে কাছে টানতে চায় সামনে নির্বাচনকে কেন্দ্র করে, এবং এক্ষেত্রে বিএনপির নানা রকম সমালোচনাও আছে। আপনি কিভাবে দেখছেন যে বর্তমান সময়ে সরকারের সাথে ভারতের সম্পর্কটা স্বাভাবিক কিনা, বা এটা কি করা উচিত, আর আপনাদের সাথে ভারতের সম্পর্ক এখন কেমন, ভবিষ্যতে কেমন হবে? না, এ ব্যাপারটা খুব পরিষ্কার বক্তব্য। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না। ভারতের সাথে সম্পর্ক ভালো হলো আওয়ামী লীগের। আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে ভারতের সাথে তখন সম্পর্ক ভালো থাকে বলে আমরা মনে করি। কিন্তু ভারত কিন্তু তারপরেও নিজের স্বার্থের বাইরে আওয়ামী লীগের বা বাংলাদেশের কোনো স্বার্থ দেখে না। আর আওয়ামী লীগ একদম নির্বিবাদে সেটা মেনে নেয়। সমস্ত স্বার্থ বিসর্জন দিয়েও আওয়ামী লীগ হয়তো সম্পর্ক বজায় রাখতে চায়, যেটি প্রমাণ আমরা দেখেছি বিগত দিনে। বিগত সরকারের সময় সরকারের সেই অবৈধ প্রধানমন্ত্রী উনি নিজে বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন তা মনে রাখবে। আমরা জানি না উনি কি দিয়েছিলেন, নিজে দিয়েছিলেন বলেই তো এত বড় কথা বলতে পেরেছিল। ভারত তার প্রতিবাদে কিন্তু বলে নেই যে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলছেন সে কথাটা সত্য না, আমাদের এমন কিছু জানি বলেছে, বলেনি। এবং ভারত সবসময় চেয়েছে আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের মানুষ সাথে, জনগণের সাথে সম্পর্ক রাখতে চায়নি, এবং আওয়ামী লীগের বাইরে কোনো সরকারকেও তারা ক্ষমতা আসতে দিতে চায়নি। এই যে ভারতের নির্লজ্জ বেহায়াপনা, যে আপনার পররাষ্ট্র নীতি, যে কারণে ভারতের পাশে এখন কেউ নেই। পাকিস্তান তো নেই, ভারতে একদম বন্ধুহারা, সাথীহারা, পড়শিহারা, কেউই তার পক্ষে নেই। এটা ভারতের জন্য তো লজ্জার ব্যাপার, লজ্জা তো নাই ভারতের। যে কারণে ভারত একটা সরকারের পতন হলো, ভারতের তাতে আসে যায় কি? সরকারের পতন হলে মনে করে ওর নিজের পতন হয়েছে, যে তাহলে পরে সেই রকম একটা দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে হয়? ইউনূস সরকার প্রথমে ক্ষমতা এসে বলেছেন যে আমার দেশের স্বার্থের বাইরে আমি কোনো কিছু টিকিয়ে দেবো না, এবং উনি প্রথমে একটা কঠিন কথা বলেছিলেন। এখন ভারত মনে করে যে আওয়ামী লীগের বাইরে বা আওয়ামী লীগ বাদে যারাই বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত হোক না কেন, তারা বাংলাদেশে পক্ষে কথা হলো, তারা ভারতের কোনো স্বার্থ দেখতে গিয়ে নিজের দেশের স্বার্থ বিসর্জন দিবে না আওয়ামী লীগের বাইরে কোনো সরকার। যে কারণে তারা এটা সহ্য করতে পারেনি, এবং এখন পর্যন্ত ইউনূস সরকার তো বিএনপি সরকার না, ইউনূস সরকার তো আওয়ামী লীগ সরকার আমরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছিল উনি। কিন্তু এখন পর্যন্ত ভারত কিন্তু ইউনূস সরকারের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেনি। এবং আপনারা দেখেছেন যখন আপনার জাতিসংঘের সাধারণ পরিষদের সবাই গিয়েছিলেন, তখনও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা আগ্রহ ভরে ডক্টর ইউনূসের সাথে এসে দেখা করেছেন, কথা বলেছেন, সালাম বিনিময় করেছেন, করমর্দন করেছেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে আমরা দেখলাম না। সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের একশোকার নীতি, এবং ছোট ছোট দেশগুলো এই জন্য ভারতকে পাত্তাই দেয় না। বারবার ভুটান পর্যন্ত, নেপাল পর্যন্ত পাত্তা দিতে চায় না ভারতের এই সমস্ত নির্লজ্জ এই আপনার পররাষ্ট্রনীতির কারণে। এবং ভারত পরিষ্কার করে বলতো যে আওয়ামী লীগ ইজ টেস্টেড এবং ট্রাস্টেড। আওয়ামী লীগ আমার পরীক্ষিত এবং বিখ্যাত বন্ধু, তারা আর কাউকে পরীক্ষিত ভাবে না, আর কাউকে বিশ্বস্ত ভাবে না। যে কারণে ভাই, ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক, এটি কি মানে স্বাভাবিক উচ্চতায় পৌঁছতে কতদিন সময় লাগবে, আর আপনারা ক্ষমতায় গেলে কি ধরনের সম্পর্ক বজায় রাখবেন? আমাদের কথা হলো যে ভারতের সাথে কি ধরনের সম্পর্ক উচ্চতা পৌঁছাবে সেটা নির্ভর করে ভারতের সরকারের এই সমস্ত তাদের নীতি, তাদের পররাষ্ট্র নীতি কিভাবে তারা পরিচালনা করতে চায়, ভারতকে তারা কতটুকু পাশে পেতে চায়, ভারতের স্বার্থের বাইরে বাংলাদেশের স্বার্থের দিকে ভারত কতটুকু তাকাতে চায় বা কতটুকু তারা ছাড় দিতে চায়,
এটা যখন নির্ভর করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন কতখানি গতি হবে। বলটা ভারতের কোর্টে দিয়ে দিয়েছি, আমরা রাখছি যে তারাই নির্ধারণ করবে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে, এটা ঠিক আছে। কিন্তু ভারতও বলছে যে বাংলাদেশের রাষ্ট্র তাদের সদিচ্ছার উপর নির্ভর করবে ভারতের সাথে কি সম্পর্ক। ভারত যদি মনে করে যে বাংলাদেশে যে 5ই আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে এখানে জঙ্গিদের, ইসলামিস্টদের বা পাকিস্তানের আইএসের কানেকশনের শক্তির এখানে ক্ষমতায়িত হচ্ছে এবং তারা ভারতকে শায়েস্তা করতে চাচ্ছে তার 7 সিস্টারকে নিয়ে, এই ধরনের নিরাপত্তার অনুভূতি যদি ভারতের মধ্যে জাগ্রত হয় বা সেটা যদি দৃঢ় হয় দিনে দিনে, সেক্ষেত্রে ভারত বাংলাদেশের তাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য পদক্ষেপ নেয়ার কথা যদি চিন্তা করে কোনো রাষ্ট্রের সহযোগিতায়, সেটি কি কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা বা আমরা সেদিকটার কথা ভাবছি কিনা, এটি আলোচনা চলছে বলে আমি প্রশ্নটা করলাম আপনাকে, কারণ আপনি রাজনীতিবিদ। আমি পরিষ্কার করে বলতে চাই যে ভারত বাংলাদেশকে কিছুই করতে পারবে না। পাকিস্তানি ভাবধারা আরেকটা মিনি পাকিস্তান গড়ে উঠছে বলে ভারত প্রচার চালাচ্ছে। এটা ভারত যদি খোঁচাতে চায় তাহলে এটা ভারত ভুল করবে। ভারত যদি বাংলাদেশকে কোনোভাবেই যদি অন্য চোখে দেখতে চায়, ভারত বড় ধরনের ভুল করবে। তো ভারতের 7 সিস্টার তো আমরা ভারতের হাতছাড়া হয়ে যাক এটা আমরা তো চাইনি। যদি আমাদের কথা বলা উচিত কোন দেশের স্বাধীনতাকামীদের পক্ষে আমাদের যাওয়া উচিত, তারপরে আমার সেখান থেকে কিন্তু আমরা কোন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ হতে চাইনি। কিন্তু ভারত জোর করে, ভারত যে নোংরামি করছে নির্বাচনের আগে বারবার বাংলাদেশের এই যে একতরফা ফ্যাসিস্ট সরকার জন্ম দিল ভারত, আজকে যে ইসলামের দলগুলি জন্ম হয়ে থাকে তার জন্য দায়ী ভারত। ভারত আওয়ামী লীগকে দিয়ে এই ধরনের দমন নির্যাতন চালিয়ে এবং আওয়ামী লীগ যেটা করেছিল গল্প নাটক সাজিয়েছিল। বাংলাদেশে যতগুলি ঘটনা ঘটেছে এই যে জঙ্গি হামলা, এর 90% আপনার মিথ্যা। হলি আর্জন থেকে শুরু করে এই যে আপনার ইয়েতে আপনার কল্যাণপুরে, ওই শোলাকিয়া, সিলেটে, সবগুলো মিথ্যা সাধারণ নাটক, একদম সাধারণ নাটক সাজিয়ে বাইরের দেশকে সাধারণ নাটক। এগুলো সাধারণ, এখানে তাহলে ওসি সালাউদ্দিন ওখানে যাবে কেন? ওসি সালাউদ্দিন ওখানে গেল কেন? এবং এদের যাদের তাদের মেরে ফেললে কেন? তাদের মেরে ফেলার কারণই যেন আসল উদ্দেশ্যটা যেন আসল ঘটনা বের না আসে। যেমন ধরেন আপনার এই যে যেটি আপনার কল্যাণপুরে হলো, পিছন দিক থেকে গুলি করলো, ফাইট হলো তো যদি যুদ্ধ করে, যদি গোলাগুলি হয়, বাংলাদেশে ইসলামিক যে জঙ্গিবাদ বা এই ধরনের প্রবণতা, সন্ত্রাসবাদী প্রবণতা বাংলাদেশে নাই, ছিল না, বা বাংলাদেশে যেটা সরকার যেটা দেখাতে চেয়েছে তার একটাই রক্ষা কবচ ছিল যে বাইরে বিদেশকে দেখানো, মার্কেটকে দেখানো যে আমি আছি, আমি আওয়ামী লীগ, আমি প্রধানমন্ত্রী, আমি একমাত্র জঙ্গিদের দমন করতে পারি, আমার কাছেই বাংলাদেশ জঙ্গি মুক্ত থাকবে, আমি আপনাদের নিরাপদ। এই মিথ্যামিথির নাটক কিন্তু অনেকগুলো সাজিয়েছে। পরবর্তী সময় এটা কিন্তু কেউ বিশ্বাস করে নাই। এখন আপনি দেখেন, এটা খুব স্বাভাবিক। আপনার সাথে আমি বন্দুক যুদ্ধ করবো, আমার পিছনে গুলি লাগবে কেন? আমার গুলিটা সামনে থেকে লাগে কথা। যতগুলো ঘটনা দেখেন, এই যে মিথ্যামিথ্যে যে নাটক তারা সাজিয়েছিল, এই যে বিভিন্ন সময় এই যে ক্রস ফায়ার দেওয়া, ক্রস ফায়ার আপনি দেখেন, একটা জিনিস আমি একটা দেখেন, আপনি তো একটাও দেখাতে পারেন। আমি এখনই টেলিভিশনে আপনি যা বললেন তাই শুনুন। সেটা এই যে কোনো দিনও এই যে র্যাবের কাছে বা এই যে পুলিশের কাছে যারা গ্রেপ্তার ছিল, গ্রেপ্তার হওয়ার পরে তাদের অস্ত্র উদ্ধারের জন্য রাত্রিবেলাতে নিয়ে যায়, রাতে 2টা-3টার সময় নিয়ে যায়, যার পরে অস্ত্র উদ্ধারের নামে বিভিন্ন জায়গায় যায়, তারপরে অস্ত্র উদ্ধার করতে গেলে তার স্বাভাবিক, হ্যাঁ তার স্বাভাবিক, তার বন্ধু বান্ধবরা সেই ওদেরকে ছিনিয়ে নিতে আসে, সেখানে বন্দুক যুদ্ধ হয়। একটা আপনি দেখান তো একজন ধরা পড়েছে কিনা, তার বন্ধু সাথী সহযোদ্ধারা ছিনিয়ে নিয়ে আসতে একজন দেখা যায় না। অমুক ক্রস ফায়ার দেওয়ার সময় তার অস্ত্র উদ্ধার করতে গিয়েছিল ওই জঙ্গির বা ওই সরবরাহ বা ওই বিএনপির বা ওই নেতারা তার ছিনিয়ে নিতে আসে। একটা দেখান তো আপনার, একটা দেখান, একসাথে ধরেন যে 61টি জেলায় যে বোমা হামলার ঘটনা, আমাদের বাংলা ভাই আমরা দেখেছি যে দেশের দক্ষিণাঞ্চলে, উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় যে প্রবণতাগুলো দেখেছিলাম, বা উদীচীর ইয়েতে, বৈশাখীর ইয়েতে সমাবেশে হামলার ঘটনা, এগুলো সবই কি সাজানো নাকি আসলে জঙ্গিবাদের? এগুলো সাজানো না তো। জি,
সবগুলো এগুলো সাজানো না। আমি সাজানো বলছি এই যে একদম সোয়াট টোয়াট দিয়ে হেলিকপ্টার দিয়ে বাড়ি ঘেরাও করে রাখে, 2 দিন 3 দিন ধরে ঘেরাও করে রাখে, তারপরে সকালবেলা রাখে, 2 দিন পর দেখে যখন ধরা পড়লো 1-2 জন মহিলা, 2টা শিশু বাচ্চা আর একটা অন্তঃসত্ত্বা। তাহলে এগুলি নাটক না? আপনি যারা আসামি জানেন না, অজ্ঞাত, আপনি যে যার নাম জানেন না, যার পরিচয় জানেন না, সে জঙ্গি হয় কি করে? জঙ্গি হবে যার নাম জানা যাবে, মরার পরে তার নাম জানা যাবে, তাহলে সেটা হলো সঠিক হলো। ধন্যবাদ জানাচ্ছি। আমরা কয়েকটা প্রসঙ্গে একটু কভার করব। চমৎকার আলোচনা করছেন আপনি আজকে এবং চমৎকার সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করছেন। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একটু থাকবেন আমাদের সাথে।